সেই রাগ আইনের মধ্যেই তো তুমি 125 দিন, কেন তুমি ত্রিপুরাতে বলেছিলে 200 দিন কাজ দেবে, দিতে পারতেন, তুমি দাওনি। এখন 125 দিন বলা এটা আর একটা ভাওতা, আর একটা ধোঁকা, আর একটা জুমলা, এছাড়া কিছুই না। শত শত বছর ধরে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত স্বজাতি রাজার হাতে, রাজারা তখন এই উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহলের অলিন্দে তারা ভোগ বিলাস করতেন, আর প্রজারা পাহাড়ে কন্দরে, অনাহারে, অর্ধাহারে, অশিক্ষায়, কুশিক্ষায়, কুসংস্কারের অতলে ডুবে গিয়ে। এডিসির নির্বাচনটা কি 2028-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল? আর এডিসিও গত 5 বছর ধরে ত্রিপুরা মথান মৃগে একাত্তর, এখানে ভাষা, সংস্কৃতি, জমির অধিকার বুলুণ্ঠিত, একই জোটে তারা আছে, একই মন্ত্রিসভার সদস্য তারা, আর এক পক্ষ আর এক পক্ষকে বলছে প্রতিশোধ, প্রতিরোধ, দেখে নেব, 28 দখল করব, ছিনিয়ে নেব। মথা এবং বিজেপি তারা এক পাল্লাতে, দুই পাল্লাতে না। আপনি মুখ্যমন্ত্রী কে? হু আর ইউ? পৃথিবীতে কোনো শাসক দল এইভাবে কোনো একটা ভাষা গোষ্ঠীকে ডিকটেট করতে পারে না, এটা স্বৈরাচার। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার, আমার সাথে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী স্যার। অনেক অনেক স্বাগত পিসি মিডিয়ায় আপনাকে। স্যার, মাসখানেক ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা যদি বলি ফটিকরায়, কৈলাসহর সহ বিভিন্ন জায়গায় আমরা কিছুটা সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং যেটা বছর দেড় বছর আগেও হয়েছিল ত্রিপুরা রাজ্যে, এবং সেটার পুনরাবৃত্তিও হলো। এবং এই যে এ ধরনের ঘটনা, পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এই ধরনের ঘটনা ত্রিপুরায় কেন বারবার হয়? ত্রিপুরা যে এই জাতীয় পরিস্থিতি কখনোই ছিল না, অর্থাৎ এই যে ঘটনাগুলো, এগুলো স্বাভাবিক ঘটনা না। ত্রিপুরা রাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যাদের হাতে শাসন ক্ষমতা, এটা তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে, এবং তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা আরো স্ফীত করার লক্ষ্যে এই জাতীয় যে বিভাজন, হিংসা, এগুলো বলা যেতে পারে এক ধরনের সচেতনভাবে এগুলো চাষ করা হচ্ছে। তারই পরিণতি হলো যে কদমতলা, ওই পেকুছড়া, রৌয়া, কৈত্রাবাড়ি, গন্ডাছড়া, এবং সর্বশেষ যেটা শিমুলতলা হয়ে গেল ফটিকরায়ে, এটা তারই পরিণতি বা তারই ফসল। কারণ এরকম দেখা যায় এই ঘটনাগুলোর পেছনে ছোট্ট একটা ঘটনা নিচেই থাকে। এই যে সর্বশেষ গত 10ই জানুয়ারি যে একটা চাঁদা সংগ্রহ করতে গিয়ে সাধারণ বচসা, আর তা থেকেই দলে দলে হই হই রই রই করে একটা ছোট্ট সংখ্যালঘু গ্রামে হামলে পড়া, 15টা পরিবারের সর্বশান্ত করে দেওয়া, তাদের ধর্মীয় ইমারতে ধ্বংস করা, আগুন লাগানো, এগুলি সব এটা ম্যানুফ্যাকচার, তৈরি করা। কেননা এরকম চাঁদা নিয়ে ঝগড়া, চাঁদা নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি, মারামারি আগেও হতো না, এরকম না। কিন্তু 2-3 জনের মধ্যে এরকম বচসা, 2-3 জনের মধ্যে এরকম মনোমালিন্য, এটাকে কেন্দ্র করে কোনো একটা সম্প্রদায়ের লোক তার ধর্মীয় জিগির তুলে, ধ্বনি তুলে এভাবে মারমার কাটকাট হবে, এই ঐতিহ্য ত্রিপুরা ছিল না। ত্রিপুরা ঐতিহ্য সাম্প্রদায়িক এবং ধর্মীয় সহাবস্থানের, সহিষ্ণুতার। ঈদের সময়তে হিন্দুরা মুসলমানের বাড়িতে সেই ঈদের আনন্দ গ্রহণ করেন, দুর্গা পূজা, কালীর পূজা, লক্ষ্মী পূজা আর অন্যান্য অনুষ্ঠানে মুসলমানরা হিন্দুর বাড়িতে আসেন বা সে আয়োজনে অংশগ্রহণ করেন। এটাই ছিল ত্রিপুরা। এই ত্রিপুরাকে অপরিচিত ত্রিপুরা গড়ে তোলা হচ্ছে ত্রিপুরার যে বর্তমান যে শাসক দল, তাদের রাজনৈতিক স্বার্থে। এগুলো মূল কারণ। স্যার, এমজি এনরেগার নাম পরিবর্তন করা হয়েছে, সেটা বিবিজি রামজি করা হয়েছে, এবং 100 দিনের বদলে 125 দিনের কাজের গ্যারেন্টি কেন্দ্র সরকার, যেটা বলা চলে যে নাম পাল্টে সেই মানে একই দাসে একই
প্ল্যান করা হয়েছে এবং যে মহাত্মা গান্ধীর নামটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 100 দিনের বদলে 125 দিন কাজের কর্মসংস্থান দেওয়া হয়েছে। কিন্তু আমার এই প্রশ্ন স্যার, যে ত্রিপুরা রাজ্যে এমজি এনরেগার যদি আমরা গড় কাজ দেখি বিগত 5-7 বছর ধরে, তো গড় কাজে তো আমরা গড়ে 50-60 দিনও হবে না। তো সেই জায়গায় এখন 125 দিন, আসলে কি মানে মানুষ 125 দিনের কাজ পাবেন? আর আপনারা সেই নাম পরিবর্তন নিয়েও তো আপনারা প্রতিবাদে সরব হচ্ছেন, এটা কেন? এখানেও সেই একই রাজনীতি। এমজি এনরেগার মধ্যে একে তো তার যে স্কিমাটিক, অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে আমাদের দেশের জনগণ যে আর্থিক নিরাপত্তা পেতেন বা অর্জন করেছে গ্রামীণ জনগণ, এটা ভারতীয় জনতা পার্টির রাজনীতি, আরএসএস এর রাজনীতি তার বিপরীত। আরেক দিকে হলো এই আইনের সাথে একটা নাম যুক্ত, জাতির পিতা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম উচ্চারিত হলেই মহাত্মা গান্ধীর যিনি খুনি, আরএসএস এর অন্যতম প্রবক্তাদের মধ্যে অন্যতম একজন নাথুরাম গডসের নাম চলে আসে। স্বাভাবিক, একদিকে হলো গ্রামীণ জনগণের তার অধিকার, এটা বিজেপির রাজনীতির বিপরীত। আরেকদিকে হলো যে আরএসএস যে হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই, এটা একটা রাজনৈতিক প্রজেক্ট। সাভারকারই বলেছে, তার বইয়ে লেখা আছে, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট। তো সেই জায়গায় মহাত্মা গান্ধীর নাম থাকলেই সেখানে তার খুনি নাথুরামের নাম চলে আসে। কাজে এক ডিলে দুটো পাখি। এই যে অর্জিত অধিকার, এটাকে হরণ করো, আর নাথুরামের নাম এটা অবচেতন মনে যাতে না আসে, গুরপথেও যাতে কেউ এই নাম মানুষের চেতনায় না আসে, এটাকে বন্ধ করো। আর যে কথাটা তুমি বললে 125 দিন, এটা তো আরেক জুমলা। 2014 সাল থেকে এরকম নরেন্দ্র মোদী কত প্রতিশ্রুতি দিয়েছে, বছরে 2 কোটি করে, 5 বছর 10 কোটি চাকরি, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা এনে দেবে, কৃষকদের স্বামীনাথন এর সুপারিশ কার্যকরী করে, তার ঋণ মকুব থেকে শুরু করে তার সমস্ত সুযোগ করে দেবে। এই ত্রিপুরার যে ভিশন ডকুমেন্টে 299টা প্রতিশ্রুতি, প্রথম 5 বছরেই 7 লক্ষ চাকরি হবে, কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে, আইপিএফটির সাথে আতাত করে 6 মাসের মধ্যে ত্রিপুরা ল্যান্ড দেবে। ঠিক তেমনি এই ত্রিপুরা মথার সাথেও একই ধরনের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেবে। কিছুই তো হয়নি। তো এরকমই, যেখানে তোমার যদি 100 দিনের জায়গায় যদি 125 দিন কাজ দিতে হয়, তো আইন পরিবর্তন করার প্রয়োজনটা কি? সেই রাগা আইনের মধ্যেই তো তুমি 125 দিন কেন? তুমি ত্রিপুরাতে বলেছিলে 200 দিন কাজ দেবে, তুমি দিতে পারতেন, তুমি দাওনি। এখন নাম পরিবর্তন করেছে, আর রেগাতে যে অধিকারগুলো আছে, যে তার প্রভিশন গুলো আছে, সব বাতিল করে দিয়ে শ্রমিকদের সেরকম চাওয়ার কিছু নেই। এখন 125 দিন বলা, এটা আরেকটা ভাওতা, আরেকটা ধোঁকা, আরেকটা জুমলা, এছাড়া কিছুই নেই। স্যার, পাহাড়ে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে, মথা এবং বিজেপি ময়দানে নেমে পড়েছে ইতিমধ্যেই। গণমুক্তি পরিষদ বা কমিউনিস্ট পার্টি তাদের সাংগঠনিক রণকৌশল কিভাবে সাজাচ্ছে তা আমরা ঠিক জানি না, কিন্তু বিষয় হচ্ছে এখন সভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ত্রিপুরা মাদার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা বিধায়ক রঞ্জিত দেববর্মন সহ মথা নেতৃত্বরা আক্রমণ করছেন। মথা নেতৃত্বরা আবার বিজেপি নেতৃত্বদের আক্রমণ করছেন, অথচ ওনারা কিন্তু সরকারে একসাথেই আছেন। ওনারা বলছেন যে এডিসি তে আমরা কোনো জোট করিনি। কি বলবেন? তোমার এই প্রশ্নের সাথে তার অনেকগুলো দিক আছে। প্রথম দিক হলো গণমুক্তি পরিষদ বা সিপিআইএম তারা কি প্রস্তুতি নিচ্ছে। এখন মথা এবং বিজেপি দুটো দলকেই
লোক টানার জন্য সুতা বিলি করতে হচ্ছে, কম্বল বিলি করতে হচ্ছে, শীতের কাপড় বিলি করতে হচ্ছে, কোথাও কোথাও নগদ টাকা দিতে হচ্ছে। তারপরে এসব না হলে ধমকি দিয়ে লোক আনা হচ্ছে। দুই হলো, এডিসি মানে 28টা আসন না, এডিসি মানে খুমুলুং না, এডিসি মানে সেখানে ডিসির অধীনে কিছু অফিস না। এডিসি হলো একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা। এডিসি একটা লক্ষ্য। সেটা কি? শত শত বছর ধরে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত স্বজাতি রাজার হাতে। রাজারা তখন এই উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহলের অলিন্দে তারা ভোগ বিলাস করতেন, আর প্রজারা পাহাড়ে কন্দরে, অনাহারে, অর্ধাহারে, অশিক্ষায়, কুশিক্ষায়, কুসংস্কারের অতলে ডুবে গিয়ে সভ্যতা থেকে হারিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। সেই ত্রিপুরাসা, সেই ত্রিপুরাজ্যের আদিবাসী যারা, তাদের ভাষা সংস্কৃতির বিকাশ ঘটিয়ে জাতিসত্তার যে বিকাশকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে জমির অধিকার, কাজের অধিকার, একটা উন্নত অন্যান্য জাতির সাথে সমান তালে অহংকারের সাথে নিজেদেরও অস্তিত্ব জানানোর অধিকার, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠা করার জন্য এডিসি গঠিত হয়েছিল। সেই এডিসি ত্রিপুরা সরকার যেমন এখন বিজেপির এই মন্ডল এবং দেবতুল্যদের লুণ্ঠনের মৃগয়াক্ষেত্র, আর এডিসিও গত 5 বছর ধরে ত্রিপুরা মথান মৃগয়াক্ষেত্র। এখানে ভাষা, সংস্কৃতি, জমির অধিকার বুলুণ্ঠিত। একই জোটে তারা আছে, একই মন্ত্রিসভার সদস্য তারা, আর এক পক্ষ আর এক পক্ষকে বলছে প্রতিশোধ, প্রতিরোধ, দেখে নেব, 28টা 28 দখল করব, ছিনিয়ে নেব। ওইখানে এডিসি গঠনের যে আকাঙ্ক্ষা, ভাষা, সংস্কৃতি, জমি, ঐতিহ্য, এগুলো অনুপস্থিত। কাজেই তাদের যে এখন এই লড়াই, এটা শুধু লুটের জন্য লড়াই, বখরার লড়াই। আর সিপিএম এর লড়াই হলো, গণমুক্তি দিবসের লড়াই হলো, যারা এই লুটের বিরুদ্ধে, যারা ত্রিপুরাজ্যের আদিবাসীদের আত্মমর্যাদা এবং পূর্ণাঙ্গ বিকাশের জন্য যারা স্বপ্ন দেখে, তাদের স্বপ্নকে লালিত করে কিভাবে এগিয়ে যাবে। কাজে আগামী নির্বাচন আগামী মার্চ এপ্রিলে হবে। সেখানে একদিকে হলো মথা বিজেপি, লুটেরা পার্টি, আরেকদিকে হলো যারা এই এডিসিকে এবং স্বপ্নকে যারা বাঁচাতে চায়, এই দুই পক্ষের লড়াই। এই জায়গাতে আমি বলবো মথা এবং বিজেপি তারা এক পাল্লাতে, দুই পাল্লাতে না। এরা হলো লুটের মানে ইয়েতে, ওই কি বলে লাইনে। স্যার, আপনি যেহেতু ভাষার কথা বললেন, সেখানে একটি আপনাকে প্রশ্ন করতে হয়। আপনিও জনজাতি সম্প্রদায়ের মধ্যে রাজ্যের একজন বরিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন আপনার রাজনৈতিক কেরিয়ার রয়েছে, এবং আপনি লোকসভা সাংসদ থেকে ধরে মন্ত্রী পর্যন্ত এখন বিরোধী দলনেতা আছেন। স্যার, রোমান্স হরফ, রোমান হরফ যেটা যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে এটা ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করা হোক, আমরা সেটা মানবো না রোমান হরফ। আপনি আমি বিরোধী দলনেতা ছেড়ে দিলাম, কমিউনিস্ট পার্টির নেতা ছেড়ে দিলাম, আমি জনজাতি হিসাবে জিতেন্দ্র চৌধুরী কি ভাবেন যে ককবরক সেটা যে লিপিতে লেখা হবে, কিংবা যে লিপিতে ছাত্ররা সেটা পড়বে, সেটা দেবনাগরী হবে না রোমান্স স্ক্রিপ্ট হলে ভালো হয়? শোনো, কে জনজাতি জনজাতি নিয়ে প্রশ্ন নয়। ইউর কোয়েশ্চেন ইজ অ্যাবসলিউটলি রং। এখন তুমি যে সংস্কৃতিতে, তোমার বাড়িতে তুমি যেভাবে তোমার রান্না বান্না হয়, খাওয়া হয়,
আমি ঠিক করে দেব তুমি কি ভাত খাবে না রুটি খাবে না ইডলি খাবে না পরোটা খাবে? ভাষাটাও তাই। এখন আমি বাংলা, রোমান, দেবনাগরী বা অন্য কোনো স্ক্রিপ্টের কথা নয়, এই ককবরক ভাষী অংশের মানুষ তারা যে স্ক্রিপ্ট চান, বা তারা যদি বলেন যে নতুন স্ক্রিপ্ট আমরা করব, আপনি মুখ্যমন্ত্রী কে? হু আর ইউ? পৃথিবীতে কোনো শাসক দল এইভাবে কোনো একটা ভাষা গোষ্ঠীকে ডিকটেট করতে পারে না, এটা স্বৈরাচার। এই যে পাকিস্তানিরা বাংলা ভাষাকে সম্পূর্ণ মুছে দেওয়ার চেষ্টা করেছিল, মনে করেছে আরে এখানে বাঙালি কি করবে, আমাদের হাতে মিলিটারি, আমাদের হাতে শাসন। শেষ পর্যন্ত কি হয়েছে? এরা হাত পা তুলে পাত্তারে গুটিয়ে পশ্চিম পাকিস্তানে তুলে দিতে বাধ্য হয়েছে। আমি এখানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বলছি না, কিন্তু মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, আমি দেব না, তোমরা নতুন একটা করো, হু আর ইউ? কাজেই এখানে ককবরক ভাষী, এটা জনজাতি জাতি প্রশ্ন নয়। কেন আসে কথাটা? তাদের মাতৃভাষা, তারা কোন স্ক্রিপ্টে লিখবেন, কিভাবে লিখবেন, এটা তাদের অধিকার, এটাকে মর্যাদা দিতে হবে। এই হলো আমার বক্তব্য। না, আমারও ঠিক একই ধরনের প্রশ্ন ছিল, যে আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এটা করতে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট করুন কিংবা এটা আমরা দেব না, আমি বলছিলাম যে জিতেন্দ্র চৌধুরী কি পাবেন? উনি বললাম তো তোমাকে, আরে কি মুশকিল, বললাম তো, জিতেন্দ্র চৌধুরী না জিতেন্দ্র দাস প্রশ্ন নয়, এটা কোনো ব্যক্তির প্রশ্ন নয়। পৃথিবীতে যে প্রান্তেই হোক, সে যে ভাষা গোষ্ঠী, এটা তার অধিকার। এখন ত্রিপুরার যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ককবরকবাসী যেটা চায়, এটাই দিতে হবে, এটাই নৈতিকতা, এটাই যে কোনো ভাষাভাষী তার অধিকার, এটাকে এই সরকারকে মানতে হবে। স্যার, এই রোমান হরফের বিষয়টাকে নিয়ে ত্রিপুরা মতা বিশেষ করে ময়দানে যাচ্ছে এবং এটাকে একটা রাজনৈতিক ইস্যু করতে চাইছে, কি বলবেন আপনি? আরে রাজনৈতিক অরাজনৈতিক ইস্যু, এটা তো মানিক সাহা করছে। দুদলেই যে এক ধরনের রাজনীতি করছে, কাজেই রাজনীতি না করে বা রাজনীতি করার সুযোগ না দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার তার যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা গ্রহণ করুক, নতুবা এটা এক ধরনের স্বৈরাচার হবে। এই স্বৈরাচার এটা চলতে পারে না। স্যার, আমার সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে, স্যার ধর্মনগরে আমরা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াণের পর সেখানে উপনির্বাচন হবে এবং একসাথে আমরা রাজ্যের ভিলেজ কাউন্সিল এবং আপনি যেটা বলছেন যে এই নির্বাচনগুলি হবে, এই নির্বাচনে মানে নির্বাচনটা যে হবে সেটা নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং আপনার কি মনে হয় যে নির্বাচন যেভাবে অতীতের ত্রিপুরার যে নির্বাচন আমরা দেখেছি, সেই রেকর্ডটা কি বজায় থাকবে না? নির্বাচনের শাসক দল কার্যত আহ রণংদেহী ভূমিকায় মাঠে নামবে? অভিজ্ঞতা তো ভালো নয়, এরা দেওয়ার লেখন থেকে শিখবে কিনা আমি জানি না। এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী যেভাবে কথাগুলি বলছেন এখন নিজের শরীর দলকে, অর্থাৎ যে কোনো মূল্যে আমরা এডিসির 28টা দখল করব, জনগণ কাছে আপিল করছে না যে এডিসির মানুষ আপনারা আমাদেরকে ভোট দিন, আমাদের এই আবেদনে সারা দিন, এ কথা বলছে না। কাজেই তার বক্তব্যের মধ্যে গত 8.5 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে যে ধারা চলছে এটারই ইঙ্গিত। কাজেই দেখা যাক, এটাকে মোকাবেলা করতে হবে। আমরা নিশ্চয়ই আশা করব যে শাসক দল তারা এটা রিয়েলাইজ করবে। মানুষ বারবার এইভাবে মানে ঠকবে না, মানুষকে বারবার এইভাবে জবরদস্তি করে পদোন্নত করে তার মানে রায়কে নিজের জন্য মানে নিজের পক্ষে লেখাতে পারে না। তার যে পরিণাম যে ভালো হবে না তারা নিশ্চয়ই বুঝবেন
এটা আমরা আশা করব। স্যার আমি একটাই প্রশ্ন জুড়বো যে এডিসির নির্বাচনটা কি 2028-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল? না, ভারতবর্ষের এখন নির্বাচনের মানে এখন যে ধরনের নির্বাচন হয়, যেভাবে হয়, এটা সেই চিরাচরিত নির্বাচনের জায়গাতে নেই। অতীতে ভারতবর্ষের নির্বাচন, এখানে সততা, নিষ্ঠা, জনগণের সাথে সম্পৃক্ততা, নীতি ইত্যাদি প্রশ্ন মানুষ বিচার করত, বিচার করার সুযোগ ছিল, এবং সেই জায়গাতে প্রার্থীদের ও তাদের এই আচরণ সব দিক থেকে। কিন্তু এই বিজেপি আসার পর বিগত কয়েক বছরে আমাদের দেশে নির্বাচনটা সেই জায়গায় নেই। নির্বাচন মানে এখন হয়ে গেছে এখন একটা প্রজেক্ট, যেন তেন প্রকারেণ কালো টাকা, সরকারি ক্ষমতা, গুন্ডা, তার সাথে হলো ইভিএম ম্যানিপুলেশন, অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে। আর এখন তো বড় অভিযোগ হলো, যিনি রেফারি, আম্পায়ার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি এখন শাসক দলের হয়ে খেলছেন। কাজে সেই জায়গায় ধরে আমি যদি বলি 28টাই সেমিফাইনাল, আর 28-এ আবার সেরকম ভাবে একটা সবটা বন্ডল করে দিল, তাহলে তো ও সেমিফাইনালে যেহেতু এরকম ধারা ফেল, ফাইনাল আরো ফেল। কাজে এইভাবে সিদ্ধান্ত উপনীত হওয়ার সুযোগ নেই। এটা এক একটা নির্বাচন, তার পরিধি, তার কি বলে আহ্বান, তার ইম্প্যাক্ট আলাদা। হ্যাঁ, অবশ্যই একটা নির্বাচনের সাথে আরেকটা নির্বাচনের একটা সম্পর্ক থাকে, কিছুটা হলেও থাকে, কিন্তু এটাকে সেমিফাইনাল বা ফাইনাল এরকম বলার সুযোগ নেই। ধন্যবাদ স্যার। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আপনারা ওনার বক্তব্য শুনলেন, আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।